আমাদের এই ভ্রমণ সিরিজে আপনাদের গল্পের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার কিছু অসাধারণ জায়গা তো নিয়ে যাবই, কিন্তু বিশেষ করে আজকের এই গল্পে আমরা এমন দুটো পরিস্থিতিতে গিয়ে পড়ব যেখানে একটি মুহূর্তে নিজেদের পিঁপড়ের মতন ছোট মনে হতে পারে। আবার ঠিক পরের মুহূর্তেই মনে হবে একে বলে অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। দু রকম দৃষ্টিকোণ এবং দুটোই একে অপর থেকে একেবারে উল্টো। এবং এই দিয়ে শুরু করি চলুন ক্যালিফোর্নিয়া সিরিজের তৃতীয় পর্ব। এই নিচে যে স্ট্রাকচারটা করা রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি ওই জায়ান্ট শারমানের যে এন্টায়ার যে ট্রাঙ্কটা, ওর যে এরিয়াটা কতটা সেটা বোঝানোর জন্য নিচে এটা করা রয়েছে। আজ আমরা এমন একটি জায়গায় যাব যেটাকে শুধু বিশ্ববিখ্যাত বললে ভুল বলা হবে। আসলে সেখানে গিয়ে নিজেদের খুবই ক্ষুদ্র মনে হবে। যেখানে পৌঁছবো আমরা সেই জায়গাটিকে দৈত্য বলা ছাড়া বর্ণনা করা মুশকিল। ইংরেজিতে বলে দ্য জায়ান্ট ফরেস্ট, অর্থাৎ দৈত্যদের অরণ্য বললে হয়তো বলা সঠিক। তবে ভয়ের কিছু নেই, এ মানুষ বা জন্তু নয়, নিরীহ একটি গাছ মাত্র, যে শুধু আকারেই দৈত্য, তাছাড়া ভীষণ শান্ত। পশ্চিম আমেরিকায় অবস্থিত সিয়েরা নেভাডা পর্বতশ্রেণীর গায়ে বিশেষ কিছু জঙ্গলে পাওয়া যায় এই বিশাল আকৃতি গাছ, নাম দ্য জায়ান্ট সিকোয়া। তবে আজ এই গাছগুলোকে বৃহৎ আকারে দেখলেও একটা ছোট্ট চারা থেকে এই মহীরুহতে পরিণত হওয়ার গল্পে রয়েছে নানা রকমের বিপত্তি ও শঙ্কাকে উত্তীর্ণ করার গল্প। কিন্তু সেখানেও মানুষ ফেলেছে তার প্রভাব প্রতি মুহূর্ত। আজকে চলুন পৃথিবীর বৃহত্তম গাছের সাথে পরিচয় করি। তাকে খুঁজতে গিয়ে আমরাও পর্বতের মাথায় চড়ি। শুরু করছি আবার একটি নতুন ভ্রমণ গল্প, ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস ক্যালিফোর্নিয়া সিরিজের তৃতীয় পর্ব। আমাদের এই সিরিজের ডে 1 শেষ করতে গিয়ে কি বিধ্বস্ত অবস্থা হলো সেটা আমরা সবাই আগের পর্বেই দেখলাম। তাই এই গল্পটা শুরু করি চলুন যেখানে আগের গল্পটা ছাড়তে বাধ্য হলাম। ফাইনালি হোটেল পৌঁছালাম। আমি চোখ খোলাই রাখতে পারছি না, আমি কখন না, আজকের দিনটা আমাদের একটু হেক্টিক হয়ে গেছে। আসলে 17 মাইল লুপটা করতে গিয়ে আমাদের এত বড় জার্নি সবকিছু করে এটা উচিত হয়নি। আসলে আজকে ডিরেক্ট হোটেলে এসে রেস্ট নেওয়া উচিত ছিল, কিন্তু ঠিক আছে, যেটা হয়েছে হয়ে গেছে, দেখা হয়ে গেছে, আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি। এখন আমরা হোটেলে ঢুকবো। আমাদের এটা হোটেল রামাদা দেখা যাচ্ছে বোধহয়। যেমনটা আগের দুটো গল্পেই দেখলেন, আমরা 8 ঘন্টা ধরে প্লেন যাত্রা করে এই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এলাম। তারপর লোভ সামলাতে না পেরে হোটেল ঢোকার আগে ক্যালিফোর্নিয়ার মোস্ট সিনিক ড্রাইভ আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরলাম। এইসব করে হোটেল ঢুকতে বেশ রাত হলো এবং টাইম জোন তফাতের কারণ আমাদের দিনটা 24 ঘন্টার জায়গায় 27 ঘন্টার হয়ে দাঁড়ালো। তার পরিণাম গাড়ি চালাতে চালাতে ঘুম পাওয়া এবং হোটেল অবধি পৌঁছাতে গিয়ে শরীর একেবারে ছেড়ে দেওয়া। তাই আগের পর্বটা হোটেল রুম ঢোকার আগেই শেষ করতে বাধ্য হলাম। রাতে কোনো মতে কেনা কিছু খাবার খেয়ে একটা ভালো ঘুম দিলাম, আর সকাল হতেই গুড মর্নিং, ওয়েলকাম টু ডে 2। কালকে তো দেখলেন আমরা পৌঁছতে কতটা লেট হয়েছে আমাদের, এবং আজকে দুটো ন্যাশনাল পার্কের মধ্যে একটা ন্যাশনাল পার্ক আমরা ভিজিট করব। তো যত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা করব, কিন্তু তার আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওটা মিস করা যাবে না। চলুন। আমেরিকার বেশিরভাগ হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে ঠিকই, কিন্তু আমাদের ইচ্ছা করে একটু যদি লুচি আলুর দম পেতাম, একটু যদি পরোটা পেতাম, ইডলি দোসা হলেও মন্দ হতো না। এই পাউরুটি চিবিয়ে চিবিয়ে পেট ভরে ঠিকই, কিন্তু মন একেবারেই ভরে না। আসলে এই দেশে বেড়াতে বেরিয়ে খাবার সুখ নেই, কিন্তু বেড়ানোর সুখ ভরপুর আছে। ভালো রাস্তা, ভালো ব্যবস্থা এবং সব জায়গায় নিজে গাড়ি চালিয়ে যাওয়া যায়। কোনো জায়গা ঘুরে দেখার এই স্বাধীনতা যে পেয়েছে সেই বুঝেছে। সব নিয়ম মেনে চললে যে কেউ এই দেশে নতুন এলেও গাড়ি নিয়ে ঘোরাটা তেমন কোনো ব্যাপার না।
ব্রেকফাস্টটা ভালো, ঠিকঠাক। মোটামুটি, মানে এই তো থাকে, এর চেয়ে কম বেশি কিছুই থাকে না। না, আমরা এর থেকেও খারাপ ব্রেকফাস্ট খেয়েছি মাসু। কোথায় বলতো? একবার ভার্জিনিয়া বিচে ছিলাম প্রথমবার, সেখানে শুধু ব্রেড আর কর্নফ্লেক্স, আর কিছু ছিল না। এখানে একটু ডিমটা দিয়েছে, এর জন্য আমি এদেরকে একটু এক্সট্রা পয়েন্ট দেবো, কিন্তু কোনো ফল দেয়নি। এটা খুব একটা কলা বা আপেল অ্যাটলিস্ট কিছু, বাস ওটা থাকলে আমি খুব খুশি হয়ে যেতাম। বাট কলা আমরা কিনেছি, সো ঠিক আছে। আসলে ব্যাপারটা কি বলুন তো, আগে আমরা কোনো এক্সপেকটেশন ছাড়াই আসতাম, আর এখন ঘুরে ঘুরে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে, সেখান থেকে কিছু জিনিস এক্সপেক্ট করে ফেলি, তাই এখন কমপ্লেন হচ্ছে। আগে সবটাই ওভারওয়েলমিং ছিল। অরেঞ্জ জুসটা একদম ফ্রুট জুস। এই জায়গাটা দেখে হঠাৎ মৌসামের মনে হয়েছে যে আমরা এই জায়গাটার আশেপাশে যদি আমরা থাকতাম, তাহলে আশেপাশের ন্যাশনাল পার্কগুলো অনেক কাছে হতো। এবং এই ফিলিংটা মৌসামের যখনইও কোথাও ঘুরতে যায় তখনই সেখানে গিয়ে ওর মনে হয়। গত বছর আমাদের সামার সিরিজের সময় তো মনে হয়েছিল, আমরা কানাবে যখন ছিলাম, যে আমরা তো এখানে থাকতে পারতাম, তাহলে আশেপাশে কতগুলো জায়গা আছে। এটা ইন্ডিয়াতে গিয়েও করতো, যেখানে ঘুরতে যাবে যেটা ওর ভীষণ ভালো লাগবে, ওর মনে হতো আমরা তো এখানেই থাকতে পারতাম। তো সেই জিনিসটা ওর এখনো যায়নি, এখানে তো এখনো দেখা শুরুও করিনি, মানে যাইও নি ন্যাশনাল পার্কগুলোতে, তাতেই ওর মনে হয় শুরু হয়েছে যে আমরা এখানে থাকতে পারতাম। আশা করি আগের সামার সিরিজেও বুঝতে পেরেছেন, এই সিরিজেও দেখবেন যে যে ন্যাশনাল পার্কগুলোর কথা আমি বলছি, এরকম ন্যাচারাল বিউটি আমি চোখে প্রথমবার দেখছি। তো এইসব মনে হওয়াটা আমার কাছে স্বাভাবিক। তবে হ্যাঁ, যেখানে থাকবো সেই জায়গাটা পচে যায়, বেড়াতে আসাটাই ভালো। চলো, ফাইনালি রেডি হয়ে গেছি, প্রকৃতির মাঝখানে যাব এবং আপনাদেরকে চমৎকার কিছু দৃষ্টান্তকর জায়গা দেখাবো। চলুন সঙ্গে। এইখানে ওয়েদারটা ভালো, যেখানে যাচ্ছি ওখানে ম্যাক্সিমাম 15, মিনিমাম কত 1। ও 1-এ তো আমাদের এই জ্যাকেট সামলাতে পারবে না। 1 তো রাত্রিবেলাতে হবে। ঠিক আছে, আশা করি সামলে নেবে। যেটার জন্য এত প্ল্যানিং, এত অপেক্ষা, সেটা এখন আর কিছুক্ষণের ব্যাপার মাত্র। তবে শুধু ডেস্টিনেশন না, যেই রাস্তা দিয়ে যাব সেটাও দেখার মতন। চোখের সামনে ল্যান্ডস্কেপ এবং তার রং দুটোই পাল্টাতে দেখবেন, এবং কি দেখব সেটা আশা করি গল্পের শুরুতেই বুঝতে পেরেছেন। আমরা এখন ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো নামক শহরকে ছেড়ে এগোবো এক রকমের জঙ্গলের দিকে, কিন্তু এর যেমন তেমন জঙ্গল না। গোটা পৃথিবীতে একমাত্র এই জঙ্গলই পাওয়া যায় একরকম চিত্র, আর সেখানে পৌঁছাতেই আমরা তখন ব্যস্ত। আমেরিকার সিয়েরা নেভাডা পর্বতশ্রেণীর টপকে পৌঁছাবো সেই জঙ্গলে। যেমনটা আগেই বললাম, ভালো রাস্তা আর ভালো ট্রাফিক সিস্টেম গোটা যাত্রাটাই সোজা করে দেয়, এবং যেতে যেতে বাইরে এরকম দৃশ্য পেলে মনটাও ভরে যায়। ভালো না? অনেকক্ষণ আঁকাবাঁকা রাস্তার পথে আমরা দেখছি কনস্ট্যান্টলি আমরা চড়াই করেই যাচ্ছি। তো ফাইনালি আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়ে কতটা উঁচু উঠলাম দেখলাম, একটু আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগোতে এগোতে জঙ্গলের গেট অবধি এসে পৌঁছালাম আমরা। যারা আমাদের আগের বছর সামার ট্রিপ করতে দেখেছেন জানবেন যে আমাদের কাছে এক রকমের কার্ড আছে, যেটা কিনলে 1 বছরের মধ্যে ইউএসের যে কোনো ন্যাশনাল পার্কে এন্ট্রি বিনামূল্যে করা যায়। সেই কার্ডটার দাম $80 মতন, কিন্তু 1 বছরে 2টো ন্যাশনাল পার্ক ভিজিট করলেই এই টাকাটা উসুল হয়ে যায়। কিন্তু আমাদের শুধু 1-2টো না, গত 1 বছরে এটা আমাদের 6 নম্বর ন্যাশনাল পার্ক। তাহলে হয়তো বোঝাই যাচ্ছে এতদিনে এই $80 কার্ডে আমরা প্রায় $500 লাভ করে ফেলেছিলাম। তবে গেটের ভেতরে ঢুকে তো গেলাম, কিন্তু এখনও আরও কিছুটা যাত্রা বাকি আছে, আর তার মাঝখানেই সুস্মিতা পড়াশোনা শুরু করেছে। এখানে সব ইনফরমেশন দেওয়া রয়েছে, এখানে একটা এত বড় ম্যাপ দেওয়া রয়েছে পুরো পার্কটার, আর তার সাথে কোথায় কি কি জায়গা দেখার, প্লাস বাথরুম কোথায় আছে, শাটল, এখানে শাটল সার্ভিস আছে ভেতরে, সেগুলো কোথায় আছে। শাটল তো কোথায় আমরা নিচ্ছি না। না, নিচ্ছি। আসলে সবার গন্তব্য এক হলেও
প্রত্যেক গল্প আলাদা হতে বাধ্য। দৈত্যদের জঙ্গল এলেও দৃষ্টিকোণ নিয়েই থাকবে আজ আমাদের তর্ক। আর সেই তর্ক অবধি পৌঁছাতে গেলে আপনাদের শোনাতে হয় একটি গল্প। কিন্তু শুরু করার আগে একটু দাঁড়িয়ে যান। এটা হলো সেকুয়া ন্যাশনাল পার্কের সাইনবোর্ড। এখানে সবার প্রথম ম্যান্ডেটারি কিছু ছবি। চলো যে কোনো ন্যাশনাল পার্ক যাই, এই ছবিটা একটা ম্যান্ডেটারি ছবি। আগের বারেও নিয়েছি, এইবারেও নিলাম। অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কোথায় সাইন পাই, ফাইনালি পাওয়া গেল। চলুন, আর কোথাও দাঁড়াবো না, প্রমিস। চলুন তাহলে যাকে আমরা এত দূর থেকে দেখতে এলাম তার কাছে যাই। আর যেতে যেতে আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলি। কোনো মানুষের গল্প না, একটি গাছের গল্প। তার ছোট্ট একটি চারা থেকে পৃথিবীর বৃহত্তম গাছ হয়ে ওঠার গল্প। তার হাজার হাজার বছরের লম্বা জীবনে নানান রকমের বিপত্তিকে উত্তীর্ণ করার গল্প। তবে এ শুধু এই গাছের গল্প নয়, বরং বলা যায় এ পুরো এই গোটা জঙ্গলের গল্প। এই গল্পের শুরু একটা ছোট্ট মুরগির ডিমের সাইজের ফিমেল কোন থেকে, যার ভেতর এই গাছের বীজ চুপ করে বসে অপেক্ষা করে মাটিতে খসে পড়ার জন্যে। আর বীজ থেকে গাছ হতে কে সাহায্য করে জানেন? আগুন। যে আগুনকে ধ্বংসাত্মক রূপেই আমরা চিনি, সেই আগুনই এদের সৃষ্টির চাবিকাঠি। আর এই গোটা জঙ্গল সেই আগুনকে সৃষ্টি করার যোগান দেয়। জঙ্গলের এই আগুনটা অনেকটা ঘর পরিষ্কার করার মতন ব্যাপার। আশেপাশে যত ছোটোখাটো গাছপালা, মাটিতে পড়ে থাকা শুকনো গাছের ছাল পাতা, এই সব পুড়ে ছাই হয়ে না গেলে একটা নতুন গাছ মাথা তুলে বের হওয়ার সুযোগই পাবে না। বাকি গাছেদের চাপে তার শ্বাসরুদ্ধকর অবস্থা হয়ে যাবে। আর সেই কারণেই প্রকৃতির এই নিয়ম। একবার মাটির নিচে শিকড়ের জাল বোনা শুরু হলে এই গাছ বাড়তে থাকে বহুকাল ধরে, শত সহস্র বছর ধরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই জঙ্গলে বেশ কিছু গাছের বয়স 3000 বছরেরও বেশি। এই গাছগুলোর বিশেষত্ব হলো তাদের গুঁড়ি বা কাণ্ড, যাতে প্রচুর পরিমাণে কাঠ তৈরি হয় প্রতি বছর। আর সেই কারণেই পৃথিবীর বৃহত্তম গাছ এই জঙ্গলের এক সেকুয়া গাছ, যার নাম জেনারেল শারমান। এই গাছটির বয়স 2500 বছরেরও বেশি এবং এটি আয়তনে আজও প্রতিনিয়ত বেড়ে চলেছে। সেই আয়তন ঠিক কতটা জানেন? এই নিচে যে স্ট্রাকচারটা করা রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি ওই জায়ান্ট শারমানের যে এন্টায়ার যে ট্রাঙ্কটা, ওর যে এরিয়াটা কতটা, সেটা বোঝানোর জন্য নিচে এটা করা রয়েছে। এবং ওখানে লেখা রয়েছে যে গাছের মাথাটা ডেড হয়ে গেছে, যে কারণে গাছটা লম্বা হয় না, কিন্তু প্রত্যেক বছর গাছটা বাই সার্কামফারেন্স বেড়ে চলেছে এবং প্রতি বছর যে অ্যামাউন্ট অফ উড অ্যাড হয় গাছটাতে, সেটা একটা বড় সড়ো নর্মাল গাছের সমান উড অ্যাড হয়। তো এই উডের অ্যামাউন্ট অনুযায়ী এটা সব থেকে বড়, পৃথিবীর সব থেকে বৃহত্তম গাছ। জাস্ট এরিয়াটা দেখুন। যদি সেই মাপের জল ধরা যায়, তাহলে তা দিয়ে একজন প্রতিদিন স্নান করতে পারে টানা 27 বছর। এই গাছটার উচ্চতা 275 ফিট এবং এটা পৃথিবীর উচ্চতম গাছ নয় ঠিকই, কিন্তু একটা ধারণা দেওয়ার জন্য বলি যে একটি 6 ফুট হাইটের মানুষের সামনে একটা ইঁদুর ঠিক যতটা ক্ষুদ্র, ঠিক সমান অনুপাতে ওই 6 ফুটের মানুষটি এই গাছটার সামনে ক্ষুদ্র। এই পরিপ্রেক্ষিতেই বলে রাখি যে অ্যানিম্যাল কিংডমে ডাইনোসর এবং প্লান্ট কিংডমে এই জায়ান্ট সেকুয়া স্থলচর জীবের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় নিদর্শন। এই গাছের ছালে কাঠের তুলনায় জলের মাত্রা বেশি থাকে, যে কারণে দাবানলের আগুন গাছের ভেতরের কাঠ অবধি অনেক সময় পৌঁছতে পারে না। তাহলেই ভেবে দেখুন কি জটিল অথচ দক্ষ প্রকৃতির এই সৃষ্টি। যেমন এই যমজ গাছ দুটো, এদের বলে টাফ টুইন্স। সম্ভবত একই সময় জন্মেছিল পাশাপাশি এই দুটো গাছ। এই গাছটা হচ্ছে খুব সুন্দর এক্সাম্পল যে কিভাবে এখানে আগুন ধরে এবং আগুনটা লাগার পরেও সেকুয়া গাছকে কিন্তু এটা মারতে পারে না।
এই গাছে জেনারেলি নিচের দিকে আগুনটা ধরে এবং বাইরের দিকটা পুড়ে গেল, ভেতরটা ইনট্যাক্ট থাকে, এত মোটা। তো এই গাছটা ইজ অ্যান আইডিয়াল এক্সাম্পল সেটার। এই যে কালো মতো জায়গাটা হয়ে আছে, এটা হচ্ছে ফায়ার স্কার। কোনো সময়তে যখন আগুন লেগেছিল, যে জায়গাটা পুড়ে গেছে, কালো হয়ে গেছে, কিন্তু ভেতরে রুট ট্রাঙ্কটা মানে ইনট্যাক্ট আছে, দ্যাটস ওয়াই এটা এখন জীবন্ত এই গাছটা। এটাও একটা ঠিক এরকম যেটা এখানে রয়েছে, অত বড় স্কারটা যেটা কালো হয়ে রয়েছে, এখানেও আগুনটা লেগে এখানেও একই রকম হয়েছিল, কিন্তু এটা হিল হয়ে গেছে, ওই জন্য লাল লাল হয়ে গেছে। এই যে এগুলো পরে গ্রো করেছে আর কি। এই যে বাইরের বার্কটা একটু এই যে বাইরের বার্কটা হালকা খোলসের মতন, এটা এরকম টাইপের। তো এই স্কারটা হিল হয়ে গেছে, এটাও হয়তো বহু 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 বছর বাদে এটাও হয়তো কভার হতে 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 হিল হয়ে যাবে। যেমনি হিল হয়েছে তো হচ্ছে এখন এই যে কালো আর ইয়ে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমাদের শরীরে রোগ নির্মূল হয়ে গেলেও অস্ত্রোপচারের চিহ্ন রয়ে যায়, ঠিক তেমন আরেকটি গাছের গায়ে সেই অগ্নিদগ্ধ ক্ষত এখনও অপেক্ষাকৃত তাজা, যা সময়ের হাত ধরে ঠিক তার যমজ সঙ্গীটির মতোই সেরে উঠবে একদিন। তবে জায়েন্ট বলে ভাববেন না, উদ্ভিদ জগতে এদের আধিপত্য আছে। আকারে বড় হওয়ার পেছনে গোটা পরিবেশকেই যোগান দিতে হয়, যেটা এরা পায় এই চত্বরেই। প্রথমত, এই গাছটি একটি নির্দিষ্ট উচ্চতাতেই হয়, 5000 থেকে 7500 ফিটের মধ্যে। আগুনের ব্যাপারটা তো আগেই বললাম। তাছাড়া লাগে মাটিতে পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা, যেটা কম বা বেশি হলেই মুশকিল। কোথায় যাচ্ছিস ওইদিকে? ওইদিকে আরো শারমান ট্রিজ। তাই একে পাওয়া যায় শুধুমাত্র পৃথিবীর এই জায়গাতেই। তবে একবার এরা ঠিকঠাক পরিবেশ পেলে আর ঘুরে তাকাতে হয় না, তত্তরিয়ে বেড়ে ওঠে। চলো চলো চলো, তুলেছি, দেখ পছন্দ হলো কিনা। এই দেখ, জায়েন্টের মাঝখানে তুই। তার পাশাপাশি প্রকৃতিও এদের এমন ঢাল তরোয়াল দিয়ে বানিয়েছে যে বাহ্যিক প্রতিকূলতার সাথে খুব সহজেই এরা মোকাবিলা করতে পারে। যেমন ধরুন, এই গাছের শিকড় এমন জাল বিন্যাস করে যা খরার সময়ও এই গাছকে বাঁচিয়ে রাখতে পারে। গাছের গুঁড়িতে রয়েছে এক রাসায়নিক পদার্থ যাকে বলে ট্যানিন, যেটা নানা রকম পোকামাকড়, রোগ ব্যাধি থেকে গাছকে সুরক্ষা দেয়। তার উপর রয়েছে এই গাছের মোটা ছাল, যেটা ভেতরের কাঠকে বাইরে থেকে গার্ড করে রাখে। এতক্ষণ পৃথিবীর বৃহত্তম জঙ্গলে আমাদের পিঁপড়ের মতন ছোট দেখলেন। এটা ছিল একরকম দৃষ্টিকোণ, যেখানে নিজেদের ক্ষুদ্র মনে হওয়াটা স্বাভাবিক। এই দৃষ্টিকোণকে পাল্টাতে এবার চলুন আপনাদের একটা পাহাড়ের ওপরে নিয়ে যাই। সেখানে পৌঁছাতে ভালোই খাটনি আছে, কিন্তু একবার সেই মাথায় উঠে গেলে এই গোটা জঙ্গলকে ওপর থেকে দেখা যায়। ঠিক কীরকম জায়গায় এরকম গাছ পাওয়া যায় দেখলে সবার একটি আইডিয়া হবে, কিন্তু সেখানে যাওয়াটাও সোজা না। সঙ্গে গেলে আপনারাও বুঝবেন, দেখতে থাকুন। যাওয়ার রাস্তায় দেখি একটি সেকোয়া গাছের স্টেম রাস্তার ওপর পড়ে থাকতে, কিন্তু গাড়ি পাস করানোর জন্যে একে সরানো যায়নি, বরং একে কেটে টানেল বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আশা করি একটি আইডিয়া পাওয়া যাচ্ছে এর বিশালতার সম্পর্কে। এই দিনের পর বড় বা বিশাল বলার ডেফিনেশনটাই পাল্টে গেল আমাদের কাছে। এখন যে পাথরের গা বেয়ে উঠবো আমরা, এর নাম মোনোরক। একে পাহাড় না বলে পাথর বলছি, তার কারণ হলো এটা একটি মোনোলিথ রক, অর্থাৎ সিঙ্গেল একটি পাথর। এরকম স্ট্রাকচার যখন মাটির তলায় থাকে, গরম ম্যাগমা অবস্থায় থাকে, এবং আজকে একে মাটির ওপরে দেখছেন কারণ এর আশপাশের মাটি সরতে সরতে শুধু এই পাথরটাই নিজের জায়গায় রয়ে গেছে। বাকি জায়গাটা নিচে নেমে গেছে নানান রকম জিওথার্মাল অ্যাক্টিভিটির জন্য, যেমন ভূমিকম্প ইত্যাদি। এবং এই পাথরের সাহায্যেই আমরা এই গোটা জঙ্গলটাকে একটি বার্ডস আই ভিউ দিয়ে দেখার সুযোগ পাব। চলুন সঙ্গে। এখন যেখানে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে সিঁড়ি উঠে অনেকটা আমাদের হনুমান মন্দির ওঠার মতন। অনেকটা সিঁড়ি, মোটামুটি 300-400টা সিঁড়ি মনে হচ্ছে। 350 350, ঠিকই বলেছে, 300-400।
350 সিঁড়িতে 6000 ফুট, মানে হ্যাঁ। দ্য হাইট যেটা। তো আস্তে আস্তে টুকটুক করে যাব হচ্ছে ওই পাহাড়টার ওপরে। ওইটা দুটো চিল, ও না ওটা কাক, কাক কাক। এখান থেকে পিক গুলো বোঝা যাচ্ছে। পিকগুলোই ঢেকে আছে নাকি? আমরা যা ভেবেছিলাম তার থেকেও সময় বেশি লাগছিল, কারণ কিছু কিছু জায়গায় এত সরু ছিল যে একবারে একটা মানুষই পেরোতে পারত, এবং ওয়েট করে করেই এগোতে হচ্ছিল। আসুন, মোটামুটি 200 হয়ে গেছে বোধ হয়, আর 100 বাকি। Where is the shifting stone? এই যে পিল অফ করেছে। ওকে ওকে ওকে। এটা গ্রানাইট, কিন্তু বলছি লেয়ারে লেয়ারে এটা। না না, জায়গা আছে, চল। উপরে চড়তে চড়তে নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তা ফোরাচ্ছিল না। শুধু একটা জিনিসই আমাদের টানছিল, ওপর থেকে পুরো এরিয়াটার দৃশ্যটা। মাথা সামলে। চলো বেরিয়ে যাও। এখন দাঁড়াতে পারবি না। কেন? একবারে ওটা সম্ভব নয়, আমরা ওই জন্য আটকে আটকে যাচ্ছি। লাইফে কোনো হাইটসই একবারে ওঠা সম্ভব নয়। ইউ হ্যাভ টু টেক টাইনি, স্মল অ্যান্ড কনসিস্টেন্ট স্টেপস। লেগে থাকতে হবে। যেতে দে। চলুন। হ্যাঁ, আবার বসে বললি তা বলে তো বসার জায়গা আছে বলে। একটু আগে বসার জায়গা ছিল, ইউজ করিনি। অলমোস্ট এসে গেছি। ও বরফ জমের ওপর, এটা শীতকালের ভিউ। শীতকালে আসার কথা তো আমরা ভাবতেই পারি না, কিন্তু এলে যে কেমন দৃশ্য দেখা যেত সেটাই ছবিটা ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছিল। টপ অবধি পৌঁছাতে পেরে অদ্ভুত ভালো লাগছিল। এক তো এতটা রাস্তা চড়ে ওঠার একটা আনন্দ, আর তার ওপর সারাদিন ধরে পিঁপড়ের মতন ছোট হয়ে যাওয়ার মনটা আবার একটু শান্তি পেল। পরিস্থিতি এরকমই জিনিস, একটি মুহূর্তে ছোট করে দিতে পারে, আবার খেটে খুঁটে যদি পরিবেশটা পাল্টে দিই
পরের মুহূর্তে কনফিডেন্স ফিরে পাওয়া যায়, কিন্তু তার জন্যে কনসিস্টেন্টলি খাটতে লাগে। ওই দিকগুলোতে এখনো বরফ জমে আছে। ওই একদম টপ রিজিয়নটা হচ্ছে অ্যালপাইন রিজিয়ন, তারপরে আস্তে 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 গ্রিনারি বাড়ছে। এটা হচ্ছে কনিফারাস জোন। কনিফারাস জোন, আমরা এখন কনিফারাস জোনেই আছি। আমাদের পরিচিত রেফারেন্স যদি আমরা টানি তাহলে এই যে অ্যালপাইন জোন যেটা দেখছি সেটা আমাদের দেশে কাঞ্চনজঙ্ঘা বা ওই রেঞ্জটা যেখানে থাকে ওটা হচ্ছে পুরোটা অ্যালপাইন জোন। তারপরে যে দার্জিলিংয়ের এরিয়াটা থাকে সেটা বেসিক্যালি এরকম কর্নিফারাস জোন, আর তারপরে আসে ফুট হিলস যেখানে আমাদের ডুয়ার্স বা তার জঙ্গল। এই 350-400টা সিঁড়ি আমাদের জন্য কঠিন মনে হলেও অনেকে খুব সোজাভাবেই ওঠানামা করছিল। তার জন্যে তারা নিজেদের ফিট রাখতে আগে থেকে খেটেছিল, তাই আমাদের কাছে কঠিন হলেও তাদের কাছে এই প্রবলেম সোজাই ছিল। প্রবলেম তো ছোট বড় হতেই পারে, কিন্তু সেই একই প্রবলেম দেখার দৃষ্টিকোণ যদি পাল্টে দিই তাহলে তার সলিউশনও বেরিয়ে আসতে পারে। একে বলে অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই যেমন এক্ষুনি আমায় মাথায় উঠে যেতে দেখলেন, ঠিক এরকমই দৃষ্টিকোণ পাল্টে যেতেই মানুষ প্রকৃতির মাথায় উঠেছে বারংবার। তারই এক জলজান্ত উদাহরণ দেখলাম এই জঙ্গলেরই একটি মিউজিয়ামে। কি দেখছেন? অস্ত্র আর বুদ্ধির সাহায্যে আমরা যা না তাই করেছি, যেখানে যা পেয়েছি। যখন এই প্রকৃতি নিজেকে পুড়িয়ে এই গাছকে বেড়ে ওঠার পরিবেশ করে দেয়, তাহলে আমরা কে হই সেটাকে বিগড়ে দেওয়ার? এই অদ্ভুত সৃষ্টিকে দেখতে আসা কোনো দোষের ব্যাপার না, কিন্তু কোনো সুন্দর জিনিসকে দেখতে গিয়ে তাকে বিকৃত করে দেওয়াটাও কোনো যুক্তি না। যত আমরা এই জায়গাগুলোকে চেনার চেষ্টা করব, তত আমরা একে মর্যাদা দেওয়ার দক্ষতা পাব, এবং তবেই নিজেদের রেসপন্সিবল বলে মনে করব। এগুলো সব 19th সেঞ্চুরি ঘটনা, এবং এগুলো উদাহরণ হিসেবে এই জন্যই রাখা যাতে আমরা আমাদের ভুল থেকে শিখতে পারি, আর এইগুলো ফিউচারে আর রিপিট না করি। অন্ধকার হওয়ার আগে এই জঙ্গলটা ছেড়ে বেরোতে হতো, কিন্তু ফেরার সময় দেখা হলো এনার সঙ্গে, তার 3টে বাচ্চার সাথে। দিনের শেষে এনার সাথেও দেখা হবে সেটা ভাবিনি। ভাল্লুকটা আমাদের বেশি পাত্তা না দিয়ে নিজের পরিবারের সাথে এগিয়ে গেল, এবং পড়ন্ত সূর্যের আলোয় আমরাও আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। আমরা যা এক্সপেক্ট করে এসেছিলাম সবটাই পেলাম, এবং পুরোটাই আপনাদের সাথে ভাগ করে নিলাম। চলো, এটা ছিল ট্রিপের আমাদের দ্বিতীয় দিন। কালকে তো প্যাসিফিক দেখলেন, এরপরে মানে ওয়াও হওয়া শুরু হয়ে গেছে। প্রকৃতি আশ্চর্য করা শুরু করেছে, আরও কি আশ্চর্য বাকি আছে সেটা আস্তে আস্তেই দেখতে পাবেন। আশা করি আমাদের এই ভ্রমণ গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, পারলে শেয়ার করে দেবেন। আমরা আবার ফিরব ক্যালিফোর্নিয়া সিরিজের 4র্থ এপিসোড নিয়ে খুব শিগগিরই, যখন সবাই মিলে আবার একটি নতুন জায়গায় যাব। দেখা হবে নেক্সট উইক। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই। What is this? এটাই টানেল ভিউ পয়েন্ট।